হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং লেকচার আমরা শুনতে চলেছি। তো বেসিক্যালি আমি দেখেছি তোমাদের হিউম্যান ফিজিওলজিতে সব বাচ্চার একটা কমন প্রবলেম থাকে। কি প্রবলেম? ম্যাম হিউম্যান ফিজিওলজি বুঝতে পারি না, অ্যানাটমি বুঝতে পারি না, খুব কঠিন লাগে, বুঝতে পারলেও কোয়েশ্চেনের আনসার পারি না, হার্ট খুব কঠিন, ওরে বাবারে কিডনি খুব কঠিন। পয়েন্টটা হলো এটা যে হিউম্যান ফিজিওলজি থেকে অনেকটা পার্ট কোয়েশ্চেন কিন্তু আমাদের নিটে আসবে, এবং আমরা জানি যে নিটের কোয়েশ্চেন কিন্তু একদম ফ্ল্যাট কোয়েশ্চেন হয় না। স্পেসিফিক্যালি এই হিউম্যান ফিজিওলজি কোয়েশ্চেন মোটেও ফ্ল্যাট কোয়েশ্চেন হবে না। তার কারণ হচ্ছে হিউম্যান ফিজিওলজি হচ্ছে আসল ডাক্তারবাবুদের বিষয়, যেটা ইন ফিউচার তোমরা হতে চলেছ। তাই জন্য হিউম্যান ফিজিওলজি আমাদেরকে একদম দারুণভাবে বুঝতে হবে, যাতে হাফ ডাক্তার আমরা এখনই হয়ে যাই। আর সেটা তুমি ডেফিনেটলি হতে পারবে, তার গ্যারান্টি তোমায় আমি দিচ্ছি। এবং এমন ইন্টারেস্টিংলি ভাবে তোমাকে আমি হিউম্যান ফিজিওলজি বোঝাবো, এরকম ইন্টারেস্টিং লেকচার হিউম্যান ফিজিওলজি নিয়ে তুমি আগে পেয়েছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে যারা আমার পেড ব্যাচ থেকে দেখছো তারা অবশ্যই আমায় বলবে তোমাদের কেমন লাগছে এই হিউম্যান ফিজিওলজি লেকচার। তো হিউম্যান ফিজিওলজি বুঝতে গেলে সবার প্রথম আমাদের কিছু বেসিক্স বুঝতে হবে। ডাইরেক্ট আমরা ডাইজেস্টিভ সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেম তাতে চলে যাব না। আমরা প্রথম যেটা করব, হিউম্যান ফিজিওলজির কিছু বেসিক্স বুঝবো। একজন মানুষের বডির মধ্যে কি রয়েছে, একজন মানুষের বডির বেসিক্স বুঝবো, তবে আমরা হিউম্যান ফিজিওলজি বুঝতে পারবো। তো ধরো আমি আমাদের বডির কথা বলি, তো আমাদের বডিকে বুঝতে গেলে না তোমাকে অনুমান করে নিতে হবে জাস্ট একটা ফাঁপা ড্রামের কথা। একদম ফাঁপা একটা ড্রামের কথা ভাবো, পিপে পিপে ফাঁপা ড্রাম, একদম ফাঁপা একটা ড্রাম আঁকলাম, ঠিক আছে? এইবার এই ড্রামের ওপরে আমি বসিয়ে দিই তোমার একটা মুন্ডু। এটা আমাদের মুন্ডু, এটা আমাদের গলা, এটা আমাদের ড্রাম, এটা আমাদের বডি, এবং এইখান থেকে আমাদের দুটো হাত নেমেছে, এইখান থেকে আমাদের দুটো পা নেমেছে। কি ফানি হয়েছে পিকচারটা, দেখো তুমি শুধু। তো এবার তুমি দেখো এইখানে কি রয়েছে, এইখানে রয়েছে আমাদের মাউথ বা মুখ, তাই তো? আর এইখানে হচ্ছে আমাদের পটির জায়গা, যাকে আমরা অ্যানাস বলি বা পায়ু বলি, ঠিক আছে? এবার এই মুখ থেকে এই অ্যানাস অবধি না একটা লম্বা টিউব গেছে, ঠিক যেরকম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটা লম্বা টিউব গেছে। তো এই যে লম্বা টিউবটা দেখছো তুমি, এর নাম হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। একে তুমি ডাইজেস্টিভ ট্র্যাক্ট না বলে বলতে পারো ইংরেজিতে গাট, বা একেই তুমি বাংলায় বলতে পারো পাচন নালী, বাংলায় বলতে পারো পৌষ্টিক নালী। তো বেসিক্যালি মুখ থেকে তুমি খাবার খাও, যেটা সম্পূর্ণ এই নালীর মধ্য দিয়ে যেতে থাকে যেতে থাকে যেতে থাকে যেতে থাকে, এবং হজম হতে থাকে হতে থাকে হতে থাকে হতে থাকে। আমরা জানি যে আমাদের এই পাচন নালী বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে আমাদের খাবার হজম হয়, এবং যেই পার্ট হজম হয় না সেটা অ্যানাস বা পায়ু দিয়ে পুত করে হাগুয়ে বেরিয়ে যায়, তাই তো? তো এই জন্য কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে আমরা বলি কমপ্লিট বা সম্পূর্ণ ডাইজেস্টিভ সিস্টেম। কমপ্লিট বা সম্পূর্ণ ডাইজেস্টিভ সিস্টেম। কমপ্লিট বা সম্পূর্ণ ডাইজেস্টিভ সিস্টেম মানে কি জানো? যখন একটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের বা পাচন নালীর দুদিকে দুটো ওপেনিং থাকবে, বা বলতে পারো দুদিকে দুটো ছিদ্র থাকবে। তো তুমি দেখো এখানে আমাদের একটা ছিদ্র বা ওপেনিং হচ্ছে মাউথ। তোমার মাউথ থেকে তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা পৌষ্টিক নালী শুরু হয়, তাহলে এটা একটা ওপেনিং। আরেকটা ওপেনিং হচ্ছে তোমার অ্যানাস বা পায়ু, যেটা দিয়ে পুত করে হাগু হয়ে যায়। তো এই যে দুটো ওপেনিং রয়েছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে বা পাচন নালীতে, এই কারণে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে বলে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম বা সম্পূর্ণ পরিপাকতন্ত্র। যদি আমাদের একটা ছিদ্র বা একটা ওপেনিং না থাকতো দুটোর মধ্যে, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট বলা হতো না, বলা হতো ইনকমপ্লিট, অসম্পূর্ণ ডাইজেস্টিভ সিস্টেম বা অসম্পূর্ণ পরিপাকতন্ত্র, ঠিক আছে? এইবার এই যে টিউবের চারিদিকে তুমি দেখতে পাচ্ছ জায়গা রয়েছে,
এই যে টিউবের ধরো এখানে আমি দেখতে পাচ্ছি চারিদিকে জায়গা রয়েছে, তাই না? এই যে এখানে 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 জায়গা রয়েছে, এগুলোকে কি বলবো আমরা? এটা হচ্ছে পাতি কথায় গর্ত। তো গর্তকে আমরা সায়েন্টিফিক্যালি বলতে পারি ক্যাভিটি, ক্যাভিটি। আর বায়োলজিক্যালি এটাকে আমরা বলতে পারি সিলোম, সিলোম। ক্যাভিটির বাংলা হচ্ছে গর্ত। তো বেসিক্যালি তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্টের দুদিকে রয়েছে এরকম গর্ত বা ক্যাভিটি, এবং সেটাকে আমরা বায়োলজিক্যালি ভালো ভাষায় বলি সিলোম। তো সিলোম কিভাবে তৈরি হয়, সিলোম কি বস্তু না বস্তু আমরা ভালো করে অ্যানিমাল কিংডম চ্যাপ্টার 4 ক্লাস 11 পড়েছি, কিন্তু এখানে তুমি যদি নাও পড়ে থাকো কোনো অসুবিধা নেই, তুমি এখানে বুঝে গেছো তুমি সিলোম কাকে বলছো। পাতি কথা, ডাইজেস্টিভ ট্র্যাক্টের চারিদিকে যে গর্ত, বিশাল গর্ত, তাকে আমরা বলি হচ্ছে সিলোম। এবার এইখানে এই যে গর্তটা রয়েছে না, এর চারিদিকে নানা রকম অর্গান টর্গান বসানো। এই গর্তর মধ্যে নানা রকম ভাবে আমাদের বডির বিভিন্ন অর্গান টর্গান রয়েছে বসানো। বোঝা গেল? হ্যাঁ, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের বডির একদম বেসিক স্ট্রাকচার। সবার প্রথম আমাদেরকে এটা বুঝতে হবে। এবারে আমরা জানি যে অনেক সেল নিয়ে একটা টিস্যু তৈরি হয়, যাকে বাংলায় কলা বলি। আবার আমরা জানি যে অনেকগুলো কলা বা টিস্যু নিয়ে একটা অর্গান তৈরি হয়, যেমন এখানে দেখালাম একটা অর্গান। আবার অনেকগুলো অর্গান নিয়ে তৈরি হয় একটা সিস্টেম বা তন্ত্র। তো আমাদের বডিতে মূলত তোমার কতগুলো তন্ত্র কাজ করছে, আমাদের বডিতে অনেক তন্ত্র কাজ করছে। অ্যাকচুয়ালি 9টা তন্ত্র বা 9টা সিস্টেম আমাদের বডিতে কাজ করছে। সেই নামগুলো আমি এখানে লিখছি, তোমরা অবশ্যই আমার সাথে সাথে নিজের খাতায় লিখতে থাকো, তাহলে সব থেকে ভালো শেখা যায়। যেমন প্রথম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, যার বাংলা হচ্ছে, বলো দেখি বাংলা কি? পৌষ্টিক তন্ত্র। ঠিক আছে। নেক্সট হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, যার বাংলা হচ্ছে শ্বসন তন্ত্র। তারপরে রয়েছে সার্কুলেটরি সিস্টেম, যার বাংলা হচ্ছে সংবহন তন্ত্র। তারপরে হচ্ছে মাস্কিউলার সিস্টেম, যার বাংলা হচ্ছে পেশিতন্ত্র। তারপরে হচ্ছে স্কেলিটাল সিস্টেম, যার বাংলা হচ্ছে কঙ্কাল তন্ত্র। তারপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যার বাংলা হচ্ছে জননতন্ত্র। তারপরে হচ্ছে নার্ভাস সিস্টেম, যার বাংলা হচ্ছে স্নায়ুতন্ত্র। তারপর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, যার বাংলা হচ্ছে অন্তঃক্ষরা তন্ত্র। এছাড়া আমাদের রয়েছে এক্সক্রিটরি সিস্টেম, যার বাংলা হচ্ছে রেচন তন্ত্র। তো এতগুলো তন্ত্র বা সিস্টেম কিন্তু আমাদের বডির মধ্যে রয়েছে, যারা কাজ করে, এবং এই প্রত্যেকটা তন্ত্র আমাদের সিলেবাসে আছে, আমাদের পড়তে হবে। তো এর মধ্যে স্পেসিফিক্যালি প্রথম যে 4টে সিস্টেম বা তন্ত্র, মানে ধরো ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম আর মাস্কিউলার সিস্টেম, এরা কিছুটা একসাথে কাজ করে। স্পেসিফিক্যালি প্রথম 3টে সিস্টেম একসাথে কাজ করে, মিলেমিশে কাজ করে, বাদবাকি সিস্টেমগুলো একটু আলাদা। তো এরা কিভাবে কাজ করছে এবং এদের
ফাংশন কি সেটার এবার আমরা একটা বেসিক আইডিয়া নেব। তো দেখো এইখানে আমাদের দাদা চলে এসছে। এবার দাদার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে দাদার এখানে আমি একটা ক্যাভিটি দেখব, ঠিক আছে? দাদার ক্যাভিটি আমরা দেখব এখানে। তো যেটা করি এটা আমরা একটু বড় করে দিই। দাদার ক্যাভিটি বা সিলোম নিয়ে আমরা একটু কাজ করব। এবার কি হয়েছে, মুখ থেকে আমরা জানি যেভাবে পায়ু অবধি ডাইজেস্টিভ ট্র্যাক্ট নেমেছে সেটাকে প্রথমে আমরা নামিয়ে দিই, ঠিক আছে? সেটাকে আমরা প্রথমে নামিয়ে দিই, ঠিক? ওকে, এবার এই যে দাদার ফাঁকা অংশটা যেখানে আমরা সিলোম বা যাকে আমরা ক্যাভিটি বলেছি সেইখানে না একটা জিনিস থাকবে এইভাবে, এইভাবে একটা জিনিস থাকবে ঠিক মাঝ বরাবর, মাঝের থেকে কিছুটা উপরে। তাকে আমরা কি বলি জানো? তাকে আমরা বলি ডায়াফ্রাম, DIAPHRAGM। ওকে, তো এই ডায়াফ্রামের বাংলা কি? ডায়াফ্রামের বাংলা হচ্ছে মধ্যচ্ছদা, ঠিক আছে? তো এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা ঠিক যে ক্যাভিটি তার একটু ওপরের দিকে থাকে, মানে ঠিক প্রপার মাঝখানে না, মাঝের একটু ওপরের দিকে। তো তার ফলে তুমি দেখো এটা দুটো ভাগে কিন্তু ক্যাভিটিটাকে ভাগ করে দিয়েছে, একটা ওপরের ভাগ একটা নিচের ভাগ। তো এই যে ওপরের ভাগটা, যেটা ডায়াফ্রাম যেটা ওপরের ভাগটাকে ভাগ করলো, ওপরের ভাগটাকে আমরা বলবো হচ্ছে, এটা একটা নাম আছে, ক্যাভিটি তো বটেই কিন্তু এর একটা নাম আছে, তাকে বলে থোরাসিক ক্যাভিটি, বাংলায় হচ্ছে বক্ষ গহ্বর। আর এই ডায়াফ্রামের ঠিক নিচের যে পার্টটা তাকে আমরা বলি হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বর। এবং এই অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বরের যে নিচের পোর্শন, এরও যে নিচের পোর্শন, তাকে আমরা বলতে পারি হচ্ছে পেলভিক ক্যাভিটি বা শ্রোণী গহ্বর। আচ্ছা, গহ্বর হচ্ছে ক্যাভিটির বাংলা, ঠিক আছে? তো তার মানে বুঝতে পারলে যে এই গহ্বর বা ক্যাভিটিও যেটা ছিল সেটাকেও আমরা তিনটে মোটামুটি ভাগে নাম দিতে পারি। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার ওপরে রয়েছে থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বর। থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বর বলতে যাকে আমরা পাতি বলি, বুক, চেস্ট, ঠিক আছে? ডায়াফ্রামের তলায় যেটা রয়েছে তাকে আমরা বলি পেট, যেটা কিনা অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বর। আর পেটেরও একদম তলার দিকে রয়েছে পেলভিক ক্যাভিটি বা শ্রোণী গহ্বর। এবার কোথায় কি থাকে? তো তুমি দেখো এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা এখানে এসেছে, এই যে গাট বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা পাচন নালী, সেটা তুমি দেখো কিছুটা অংশ কিন্তু এর এই অবধি এসছে, মানে কিছুটা অংশ কিন্তু ওর তোমার এই অ্যাবডোমিনাল ক্যাভিটির ওপর, মানে থোরাসিক ক্যাভিটিতে কিন্তু এর কিছুটা পার্ট রয়েছে। তুমি দেখো থোরাসিক ক্যাভিটিতে কিন্তু বক্ষ গহ্বরে কিছুটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট রয়েছে, ঠিক আছে? আর বাকি ডাইজেস্টিভ ট্র্যাক্টের অংশটা আমি দেখতে পাচ্ছি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে রয়েছে, এই যে, তাই তো? এইবার তোমাকে একটা কথা আমি বলি, অ্যাকচুয়াল এই থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বর বা বুকে কি থাকে? এখানে আমাদের মেইনলি থাকে দুটো লাং। আমরা জানি আমাদের লাং কটা হয়? দুটো। তো মেইনলি আমাদের লাং থাকে, দুপাশে দুটো লাং থাকে, এবং থাকে আমাদের হার্ট। এটা হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বরে থাকে, ঠিক আছে? এছাড়া থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বরে কিছুটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা পাচন নালীরও অংশ নেমেছে আমরা দেখতে পাচ্ছি। অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বরে কি থাকে? মূলত নানা রকম ডাইজেস্টিভ ট্র্যাক্টের পাশে যে
গ্ল্যান্ডগুলো, গ্রন্থিগুলো গেছে, যারা খাবার হজমে সাহায্য করে, মূলত তারা থাকে, স্টমাক টমাক এরা থাকে। আর পেলভিক ক্যাভিটি বা শ্রোণী গহ্বরটা, যেটা পেটেরও তলার দিকে, অ্যাবডোমিনাল ক্যাভিটির তলার দিকে, সেখানে কি থাকে, সেখানে মূলত আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো থাকে। মেয়েদের ক্ষেত্রে ওভারি থাকে, ইউটেরাস থাকে, ছেলেদের ক্ষেত্রে টেস্টিস থাকে, এগুলো তোমার থাকে হচ্ছে পেলভিক ক্যাভিটি বা শ্রোণী গহ্বরে। ঠিক আছে, তো মোটামুটি এই অবধি আমরা বুঝতে পারলাম, তাই তো? হ্যাঁ, ওকে, এই অবধি আমরা মোটামুটি বুঝতে পারলাম। এইবার আমরা দেখব যে এই যে বললাম আমি এখানে 4টে সিস্টেম বা তন্ত্র মোটামুটি একরকম ভাবে কাজ করছে, তো কি করছে না করছে আমরা মোটামুটি দেখব। তো বেসিক্যালি তুমি জানো যে ধরো এটা আমি একটা সেল এঁকেছি, তো সেলের মধ্যে কি ঘটনা ঘটে? সেলের মধ্যে অলওয়েজ একটা ঘটনা ঘটছে, যেটা তোমরা অলরেডি প্লান্ট ফিজিওলজিতে পড়েছো, রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন পড়েছো, যেটা শুধু তো প্লান্টের হয় না, আমাদেরও হয়। কি হয়, আমরা সেখানে জানি প্রত্যেকটা সেলের মধ্যে গ্লুকোজ ব্যবহৃত হয়ে যায়, ইউটিলাইজ হয়ে যায়। গ্লুকোজ ব্যবহৃত হয়ে বা ইউটিলাইজ হয়ে কি তৈরি করে? এটিপি তৈরি করে, কারণ এটিপি আলটিমেটলি আমাদের সারাদিনের সমস্ত কাজ করবার জন্য শক্তি যোগায়। এটিপি কোথা থেকে তৈরি হয়? গ্লুকোজ থেকে তৈরি হয়। তো গ্লুকোজ থেকে এটিপি তৈরি হয় এবং এইখানে সাহায্য করে গ্লুকোজকে হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের সহায়তায় আলটিমেটলি এটিপি তৈরি হয় এবং এই ঘটনা হওয়ার সময় অক্সিজেন যেমন কাজে লাগে, CO2 তেমনি উৎপন্ন হয়, CO2 প্রোডাকশন হয় এবং এই প্রসেসকে আমরা বলি হচ্ছে সেলুলার রেসপিরেশন, বাংলায় কোষীয় শ্বসন। আমরা জানি এটা কিন্তু আমাদের প্রত্যেকটা সেলে কন্টিনিউয়াস হতে থাকে। ঠিক আছে, এইবার আমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে এই যে গ্লুকোজ প্রত্যেকটা সেলে সেটা কি করে যায়, বা এই যে অক্সিজেন প্রত্যেকটা সেলে সেটা কি করে যায়, বা এই যে CO2 প্রত্যেকটা সেলের মধ্যে তৈরি হলো, তার ভবিষ্যৎ কি, তার কি হয়? তো বেসিক্যালি তুমি দেখতে পাচ্ছ এখানে আমি ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট এঁকেছি, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। তুমি ডাইজেস্টিভ সিস্টেম জানো বা না জানো, তুমি এটুকু জানো যে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন বলে আমাদের একটা পার্ট থাকে ডাইজেস্টিভ সিস্টেমে, যেটা কিন্তু কি করে, যেটা কিন্তু খাবারকে অ্যাবজর্ব করতে বা শোষণ করতে সাহায্য করে। মানে কি, ধরো তোমার সাপোজ তোমার কাছে কিছু খাবার তোমার এই পথের মুখ দিয়ে তুমি খাবার খেলে, সেটা আলটিমেটলি তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্য দিয়ে এসে 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 ধরো তোমার এইখানটায় আসলো। সাপোজ এটা তোমার স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। তো এখানে এসে আমরা জানি যে কোনো বড় বড় জটিল কুটিল বড় খাবার আলটিমেটলি ভেঙে যায়। এই ভেঙে যাওয়াটাকেই আমরা কি বলি? বড় বড় খাবারকে ছোট ছোট পদার্থে উৎপন্ন করে দেওয়া, ছোট ছোট খাবারে ভেঙে দেওয়ার প্রসেসটাকে আমরা কি বলি? পরিপাক বা ডাইজেশন। তো এইখানে এরকম অনেক ছোট 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 জিনিসপত্র ডাইজেস্ট হয়ে তৈরি হয়, তার মধ্যে একজন হলো গ্লুকোজ। অনেক বড় বড় খাবার থেকে, যেমন তুমি যখন ভাত খাও, ভাতের মধ্যে কি থাকে? ভাতের মধ্যে স্টার্চ থাকে। তো এরকম অনেক খাবার, রুটি খাও তার মধ্যে স্টার্চ থাকে, আমরা বেশিরভাগ খাবারই যা খাই তাতে স্টার্চ ভরপুর মাত্রায় থাকে। তো সেখান থেকে গ্লুকোজ কিন্তু তৈরি হয়, এটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কাজ, আমাদের পরিপাকতন্ত্রের কাজ। তো এই যে গ্লুকোজ তৈরি হলো, এই গ্লুকোজ কি করে? এই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত এর ওয়ালের মধ্য দিয়ে গ্লুকোজ কি হয়? এখানে রক্তের বাহর মধ্যে আসে। তুমি জানো যে কোনো অর্গানের মধ্য দিয়ে পেঁচিয়ে ঘুচিয়ে ব্লাড ভেসেল গেছে, রক্তবাহ গেছে। তো এই গ্লুকোজগুলো কি হয়, যেটা এই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রে তৈরি হয়, সেটা আলটিমেটলি এই ইন্টেস্টাইনের যে ওয়ালের যে দেওয়াল, তার মধ্য দিয়ে শোষিত হয়ে গিয়ে ব্লাড ভেসেলে আসে। এই ঘটনাটাকে, এই যে শোষণ হয়ে ব্লাড ভেসেলে আসা, একে আমরা কি বলি বলো তো? একে আমরা বলি অ্যাবজর্পশন। একে আমরা বলি অ্যাবজর্পশন, বাংলায় বলি শোষণ। তো আলটিমেটলি এই গ্লুকোজ তোমার কোথায় আসলো? আলটিমেটলি গ্লুকোজ তোমার ব্লাড ভেসেলে আসলো। এইবার ব্লাড ভেসেল তোমার সারা শরীরের মধ্যে গেছে, তো সেইখান থেকে গ্লুকোজ কি হয়? আলটিমেটলি পৌঁছয় হচ্ছে তোমার সেলের কাছে। এইভাবে প্রত্যেকটা সেলের মধ্যে গ্লুকোজ যায়।
তাহলে গ্লুকোজ কি করে সেলের মধ্যে গেল তুমি বুঝতে পারলে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম কি করে এই সেলুলার রেসপিরেশনে অংশ নিল তুমি সেটা বুঝতে পারলে। ঠিক আছে, আমি বলেছি তোমাকে তিনটে সিস্টেম কন্টিনিউয়াস কাজ করে, ডাইজেস্টিভ, রেসপিরেটরি, সার্কুলেটরি সিস্টেম কন্টিনিউয়াস কাজ করে মানে অনেকটা একসঙ্গে কাজ করে। তো এটা তুমি বুঝতে পারলে যে এ কি করলো। এবার তোমার মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাম অক্সিজেন কোথা থেকে এলো এবং ম্যাম CO2 কি ভবিষ্যৎ। তো কি হয়, আমরা নাক দিয়ে কি করি, আমরা নাক দিয়ে দেখো অক্সিজেন নিই। আমরা কি করি, নাক দিয়ে আমরা অক্সিজেন নিই। তো এই অক্সিজেন কি হচ্ছে, নাক দিয়ে পৌঁছচ্ছে। এইখানে রয়েছে আমাদের লাং, এইখানে রয়েছে আমাদের লাং। তো আলটিমেটলি নাকের মধ্য দিয়ে একটা নালীর মধ্য দিয়ে অক্সিজেনটা আসতে থাকে এবং আলটিমেটলি অক্সিজেন কোথায় পৌঁছয়, লাংয়ের কাছে পৌঁছয়। তো এই যে যেই নালীর মধ্য দিয়ে আসে একে আমরা বলি রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট। একে আমরা বাংলায় কি বলি, একে আমরা বাংলায় বলি হচ্ছে শ্বাসনালী। একে আমরা বাংলায় বলি শ্বাসনালী। তো এই রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালীর মধ্য দিয়ে কিন্তু অক্সিজেন ক্রমশ আসছে, নাক দিয়ে নেওয়া অক্সিজেন এসে কোথায় গেল, লাংয়ের কাছে গেল। এবার পয়েন্টটা হলো এটা যে লাং আলটিমেটলি তোমার সেই অক্সিজেন এই সেলের কাছে পৌঁছে দেবে। ঠিক আছে, তো লাং কি ডাইরেক্ট সেলের কাছে অক্সিজেন পৌঁছে দিতে পারে? মানে এই যে ধরো তোমার এখানে লাং রয়েছে আর এখানে দেখো আমি কিছু সেল এঁকেছি, কিছু সেল বা অর্গান এঁকেছি। তো এই সেল বা অর্গানের কাছে লাংয়ের থেকে লাফিয়ে লাফিয়ে কি অক্সিজেন চলে যেতে পারে? না, অক্সিজেনকে বিভিন্ন সেলের কাছে বা অর্গানের কাছেও পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে ব্লাড ভেসেলের, আলটিমেটলি রক্তবাহের। লাং কিন্তু কখনোই ডাইরেক্ট অক্সিজেন সেলকে দিতে পারে না, কোনো অর্গানকে দিতে পারে না, বা এই যে কোনো সেল বা অর্গানে তৈরি হওয়া CO2 যেটা এখানে তৈরি হয়েছে সেটাকে লাং কিন্তু কখনোই ডাইরেক্ট নিয়ে দিতে পারে না। মাঝখানে মিডিয়েটার হিসেবে কাজ করে ব্লাড ভেসেল বা রক্তবাহ। তো ব্লাড ভেসেল বা রক্তবাহ কিভাবে কাজ করবে? তোমার একটা 6 ফুটের ধরো বা 5.5 ফুটের তোমার একটা হাইট, তো তোমার লাং কোথায় রয়েছে, তোমার বুকে তোমার লাং রয়েছে, তোমার থোরাসিক ক্যাভিটিতে তোমার লাং রয়েছে। তো সেইখান থেকে অক্সিজেন তোমার পায়ের সেলেও তো পৌঁছচ্ছে, আবার তোমার পায়ের সেলে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড সেও তো তোমার লাং অবধি আসছে, তাই তো? তো কি করে হচ্ছে এতটা দূর অক্সিজেন CO2 কি করে যাচ্ছে আসছে? তো সেটাই যে ব্লাড হেল্প করছে। তো ব্লাডকে তো কাউকে পাম্প করতে হবে। হ্যাঁ, তুমি বলতে পারো যে ম্যাম লাং থেকে পায়ের দিকে অক্সিজেন যাওয়া তো খুব সহজ, কারণ গ্র্যাভিটির টান রয়েছে। কিন্তু আমি উল্টোটা যদি বলি যে তোমার পায়ের থেকে আবার কার্বন ডাই অক্সাইড কি করে লাংয়ে উঠে আসছে, সেখানে তো গ্র্যাভিটি নেই, সেটা তো গ্র্যাভিটির উল্টো দিকে কাজ করছে। বা তোমার লাং থেকে তোমার মুখে কি করে, মুখের সেলগুলোতে বা মাথায় কি করে অক্সিজেন যাচ্ছে, সেটা তো অ্যান্টি গ্র্যাভিটি হয়ে যাচ্ছে, গ্র্যাভিটির উল্টো দিকে। তাহলে ব্লাড ভেসেল বা রক্তবাহ কি করে গ্র্যাভিটির উল্টো দিকে কখনো কাজ করছে তুমি ভেবে দেখেছো এটা? যে ব্লাড ভেসেল বা রক্তবাহ মাটির তলা থেকে ওপর দিকে কি করে রক্তকে সার্কুলেট করছে, কি করে রক্তকে সংবহন করছে, গ্র্যাভিটি তো নিচের দিকে টানে। তার কারণ হার্ট এখানে পাম্প করছে, ঠিক পাম্প করে, যেমন তোমার বাড়ির জলের পাম্প রয়েছে, পাম্প করে জল মাটি থেকে ছাদের ওপর তোমার ট্যাঙ্কে তুলে দেয়, ঠিক তেমনি হার্ট এখানে সেই কাজটা করছে, তোমার ছাদের ওপর বসে রয়েছে লাং। এইবার হার্ট কি করে কাজ করছে এবং আলটিমেটলি হার্ট কি করে ব্লাডের ভায়া ব্লাড অক্সিজেন সেলে পৌঁছে দিচ্ছে এবং সেল থেকে তৈরি হওয়া CO2 কে কি করে হার্ট আবার লাংয়ের কাছে পৌঁছে দিচ্ছে সেটা আমরা দেখব। তো হার্টের খুব বেসিক স্ট্রাকচার আজকে আমরা জানবো, কারণ আমরা হার্ট পড়বো হার্টের চ্যাপ্টারে। আপাতত খুব বেসিক স্ট্রাকচার আমরা পড়বো। তো আমাদের হিউম্যান হার্ট তুমি দেখতে পাচ্ছ, আমাদের হিউম্যান হার্টের 4টে চেম্বার থাকে, 1 2 3 4। তো এই ওপরের যে দুটো চেম্বার তুমি দেখছো, এটা আর এটা, এই দুটোকে আমরা বলি অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের বাংলা কি? অ্যাট্রিয়ামের বাংলা অলিন্দ। আর নিচে যে তুমি দুটো চেম্বার এখানে দেখছো তাকে বলে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলের বাংলা কি? নিলয়। ঠিক আছে, তো এবার এখানে এটাকে আমরা বলবো লেফট বা বাম অলিন্দ বা লেফট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ।
ঠিক একইভাবে এটাকে আমরা বলবো লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়, আর এটাকে আমরা বলবো রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। তোমার এখানে দেখে মনে হতে পারে ম্যাম ডান বাটা আপনি উল্টো লিখছেন না তো, এদিকটা দেখে লেফটকে তো রাইট মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা তো কিন্তু তুমি তোমার হার্টকে দেখছো না, তোমার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে সেরকম একটা মানুষকে তুমি দেখছো, কারণ বইয়ে সবসময় সেইভাবে রিপ্রেজেন্ট করা থাকে যে তুমি তোমার সামনে কাউকে দেখছো, ঠিক আছে? তোমার সামনের দিকে কেউ দাঁড়িয়ে তোমাকে তার হার্ট দেখাচ্ছে, সেই ক্ষেত্রে এদিকটাই লেফট হবে, এদিকটাই রাইট হবে। অলওয়েজ সব সময় এটা মনে রাখবে লেফট রাইটটা। যে কোনো বায়োলজিতে ছবি আঁকার ক্ষেত্রে এদিকে লেফট হয়, এদিকে রাইট হয়, ঠিক যেভাবে আমি এঁকেছি। তো এইবার কি হচ্ছে, তো তুমি অক্সিজেন নিয়েছো, অক্সিজেন এখন কোথায় পৌঁছেছে? অক্সিজেন তোমার লাঙে পৌঁছেছে, ভালো কথা, তোমার লাঙে এখন ভরপুর অক্সিজেন। এইবার তোমার বডির এই যে সেল, তোমার বডির বিভিন্ন জায়গায় সেল রয়েছে, তোমার বডির বিভিন্ন সারা দিকে সেল রয়েছে, অর্গান রয়েছে। তো সেলে আমরা কি জানি? CO2 তৈরি হয়। কি করে তৈরি হয় অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি, সেলে এইভাবে CO2 তৈরি হয়, সেলে CO2 তৈরি হয়। এবার এই CO2 কি করবে? সেল থেকে ব্লাডের মধ্য দিয়ে ফ্লো করবে। যেই ব্লাডের মধ্য দিয়ে সেল CO2 ত্যাগ করছে, দেখো তাকে সবসময় ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কারণ এই ব্লাড ভেসেল বা এই রক্তবাহকে আমরা ভেইন বা শিরা বলি। শিরার মধ্য দিয়ে CO2 যুক্ত রক্ত প্রবাহিত হয় সব সময়। কেন? কারণ সেল শিরার মধ্যে CO2 ছেড়ে দেয়। তো এই CO2 ওয়ালা রক্ত ভেইন বা শিরার মাধ্যমে আসবে হচ্ছে হার্টের কাছে। হার্টের রাইট অ্যাট্রিয়ামে ও প্রথম আসবে, ঠিক যেরকম ছবিটা তুমি দেখছো, মানে ডান অলিন্দে প্রথম আসবে। তো এইখানে প্রথমে আসলো হচ্ছে তোমার CO2 ওয়ালা ব্লাড, ঠিক আছে? এইখানে তোমার CO2 ওয়ালা ব্লাড এলো, আসার পরে তুমি দেখছো এটা ওপরে রয়েছে, এটা নিচে রয়েছে, তো অবভিয়াসলি এই ব্লাডটা কি হবে? ওপর থেকে নিচের দিকে পুশ হবে, সেটাই স্বাভাবিক না? তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে, মানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে CO2 ওয়ালা রক্ত পুশ হয়ে গেল, পুশ করলো। এইবার কি হবে? এইবার এইখান থেকে আরেকটা ভেইন ডাইরেক্ট চলে যাবে লাঙের কাছে। এখান থেকে আরেকটা ভেইন ডাইরেক্ট চলে যাবে লাঙের কাছে এই CO2 ওয়ালা রক্ত নিয়ে, এই CO2 ওয়ালা রক্ত নিয়ে। এই ভেইনটার নাম কি আমরা এখন পড়বো না, এটা আমি তোমাদের শেখাবো একদম হার্টের চ্যাপ্টারে গিয়ে, এখন দরকার নেই, সার্কুলেশনে গিয়ে শেখাবো। তো CO2 ওয়ালা রক্ত এখন যাচ্ছে হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় থেকে সোজা লাঙের কাছে। লাং কি করলো? দেখো লাঙের কাছে ভরপুর অক্সিজেন ছিল, কারণ তুমি নাক দিয়ে অক্সিজেন নিয়েছিলে। তো লাং কি করলো? এই CO2টাকে নিজের কাছে নিয়ে নিল, এবং CO2টাকে আলটিমেটলি লাং কি করলো? নাক দিয়ে বার করে দিল, যে কারণে আমরা কিন্তু CO2 নাক থেকে বের করে দিই। এবং শুধু CO2 বার করেই দিল না, লাঙের কাছে যে প্রচুর অক্সিজেন ছিল যেটা তুমি গ্রহণ করেছিলে, সেই অক্সিজেনটাকে এই রক্তের মধ্যে মিশিয়ে দিল। যেই রক্তটা ওকে CO2 দিল না, যেই রক্তটা ওকে CO2 দিল, লাং কি করলো? সেই রক্তটার মধ্য থেকে CO2 নিয়ে নিয়ে ওকে অক্সিজেন দিয়ে দিল, ঠিক আছে? তো তার ফলে কি হলো? রক্তটা এখন অক্সিজেনওয়ালা রক্ত হয়ে গেল, অক্সিজেনওয়ালা রক্ত হয়ে গেল, ঠিক যেরকম আমি আঁকছি একদম এরকম ভাবে আঁকবে, ঠিক আছে? এটা এখন অক্সিজেনওয়ালা রক্তটা হয়ে গেল। তো সেই অক্সিজেনওয়ালা রক্তটা লাং থেকে কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে আসবে, ঠিক যেমন আমি ছবিতে আঁকলাম। লাং থেকে অক্সিজেনওয়ালা রক্তটা লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে আসবে, এসে ওটা ওখান থেকে নিচে আবার পুশ হবে, নিচে পুশ হবে। নিচে কে আছে? নিচে আছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়, লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ে আসবে। আসার পরে সেই অক্সিজেনওয়ালা ব্লাডটা তোমার সারা বডিতে এইভাবে ফ্লো হতে থাকবে। কিসের মাধ্যমে? আর্টারির মাধ্যমে। আর্টারির মাধ্যমে, আর্টারিকে বাংলায় বলে ধমনী। এবং আর্টারি থেকে এই অক্সিজেন কি করবে? তোমার সমস্ত সেলের কাছে পৌঁছে যাবে,
কারণ আমরা জানি সেলের অক্সিজেন দরকার রয়েছে। কেন দরকার আমরা এখানে দেখেছি, সেল নিডস অক্সিজেন। ঠিক আছে, তো এইভাবে কি হবে, আলটিমেটলি আমাদের এই সিস্টেমটাকে আমরা কি বলবো, এই সিস্টেমটা দেখো একসাথে এখানে আমি রেসপিরেটরি সিস্টেম দেখতে পাচ্ছি, শ্বসন কিভাবে চলছে দেখতে পাচ্ছি, কারণ অক্সিজেন CO2 নেওয়া এবং ছাড়াকে কি বলে, রেসপিরেশন বলে, শ্বসন বলে। এবং ঠিক তার সাথে আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু সার্কুলেশন, সার্কুলেটরি সিস্টেম, সংবহন তন্ত্র। তাহলে সবাই মিলে আলটিমেটলি তোমার এই সেলকে গ্লুকোজ দিয়েছে, অক্সিজেন দিয়েছে এবং এখান থেকে CO2 নিয়ে বার করে দিয়েছে। গ্লুকোজ দিতে সাহায্য করছে ডাইজেস্টিভ সিস্টেম, অক্সিজেন CO2 নেওয়া দেওয়াতে সাহায্য করছে সার্কুলেটরি সিস্টেম আর রেসপিরেটরি সিস্টেম, মানে শ্বসনতন্ত্র এবং সংবহন তন্ত্র। এবং এই পুরো সিস্টেমটাতে কিছু মাসেলের প্রয়োজন রয়েছে। অ্যাকচুয়ালি মাসেল না থাকলে কোনো কিছুই মুভমেন্ট হতো না। তো ডাইজেস্টিভ সিস্টেমের এই যে তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট রয়েছে, পাচন তন্ত্র, তার মধ্যেও মাসেল রয়েছে। এবং এই যে হার্ট পাম্প করছে, হার্টেও কিন্তু মাসেল দিয়েই তৈরি। তাহলে মাসেলের প্রয়োজন সর্বত্র। তাই আমি এখানে বলতে পারি যে আমার এই মাস্কিউলার সিস্টেম বা পেশিতন্ত্র কিছুটা কাজ করছে। তো এই আলটিমেটলি এই 4টি সিস্টেম বা তন্ত্র মিলে তোমার বডির সব থেকে প্রয়োজনীয় পার্টে অংশগ্রহণ করছে, যেটা সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। এই সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন যদি না হতো তাহলে আমরা মরে যেতাম, যে কারণে অক্সিজেন আমাদের বডিতে কিছুক্ষণের জন্য না আসলে আমরা কিন্তু মরে যাই, তাই। আর এই বাকি যে কটা সিস্টেম তুমি দেখছো, স্কেলিটাল, রিপ্রোডাক্টিভ, নার্ভাস, এন্ডোক্রাইন, এক্সক্রিটারি, এগুলো কিন্তু একটু আলাদা। এগুলো ডিরেক্টলি এই সেলুলার রেসপিরেশনের সাথে লিঙ্কড নয়, এই ডিরেক্টলি সেলুলার রেসপিরেশনের সঙ্গে লিঙ্ক নয়, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে। ঠিক আছে, এই বেসিক্স যদি তুমি না বোঝো তাহলে কিন্তু হিউম্যান ফিজিওলজি বুঝবে না, স্টার্ট করাও যাবে না। আর ডাইজেস্টিভ সিস্টেম তোমাদের বাদ হয়ে গেছে, তোমাদের পরীক্ষা এখন ডাইজেস্টিভ সিস্টেম নেই, তাই ডাইজেস্টিভ সিস্টেম আমরা পড়বো না। কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের যেটুকু মিনিমাম নলেজের দরকার তোমার হিউম্যান ফিজিওলজি পড়তে গেলে, সেইটুকু নলেজ এখানে আমি দিয়ে দিয়েছি। তো হিউম্যান ফিজিওলজি আমরা এবারে ডাইরেক্ট স্টার্ট করব হচ্ছে রেসপিরেটরি সিস্টেম থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম একটা বেসিক লেকচার তোমাদেরকে আমি দিলাম। এটা আমি আমার পেইড ব্যাচের জন্য বানিয়েছি, যেটা তোমাদেরকে এখানে আমি কিছুটা শেয়ার করলাম। হিউম্যান ফিজিওলজি যারা বুঝতে পারো না আমাকে কমেন্ট করে জানিও হিউম্যান ফিজিওলজির বেসিক্স তোমরা আজকে বুঝতে পারলে কিনা। এইভাবে যদি ফুল সিলেবাস অ্যাটলিস্ট আপাতত আমি হিউম্যান ফিজিওলজি চালু করছি, হিউম্যান ফিজিওলজির সমস্ত NCERT হাইলাইট করে আমি পড়াবো। তো যারা হিউম্যান ফিজিওলজি বোঝো না তারা আমার উপর ভরসা করতে পারো, আমি ফুল হিউম্যান ফিজিওলজি কিন্তু এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। NCERT হাইলাইট সিরিজ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। যারা মনে করছো অ্যাডমিশন নিতে চাও, আমার পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে এই নাম্বারে। তো আমার পেইড ব্যাচের অ্যাডমিশনের প্রসেস খুব সহজ। এখানে আমি অ্যাকচুয়ালি একটা লিঙ্ক তোমাদের দেবো, যেখানে তোমরা A to Z সমস্ত লেকচারের রেকর্ডেড লেকচার তুমি পাবে, যেভাবে তুমি দেখছো এখানে এরকম রেকর্ডেড লেকচার তুমি পাবে। A to Z বাংলা নোটস, ইংলিশ নোটস তুমি পাবে, তুমি MCQ পাবে, তুমি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দিতে পারো, তুমি ফুল সিলেবাস টেস্টও নিটের আগে দিতে পারো। এছাড়া ডেইলি সায়েন্টিস্টদের নাম আমি ফ্ল্যাশ কার্ড বানিয়ে তোমাদের দিই যাতে তোমাদের হেল্প হয়। তো সব কিছু তোমাকে মাত্র ₹1000 আমি প্রোভাইড করছি। একবার ₹1000 দিলে তুমি বায়োলজিতে 360 মার্কস আমার ওপর ছেড়ে দিতে পারো। যদি এরকম ভাবে পড়তে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। ঠিক আছে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।